মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শকদেরকে। আপনারা জানেন নতুন অনেকগুলো আয়োজন এই অনুষ্ঠানে হচ্ছে। আমরা নিয়মিত যে প্রবাসের কথা অনুষ্ঠান করি তার মধ্যে সংবাদপত্র বিষয়ক অনুষ্ঠান দেখেছেন। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রে এই সপ্তাহ এই অনুষ্ঠানে এই সপ্তাহে সংবাদপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যিনি যুক্ত হয়েছেন তিনি বেঙ্গল নিউজ 24 এর সম্পাদক তৈমুর তুষার। তার সঙ্গে কথা বলার আগে আমি সংবাদপত্রের শিরোনামগুলোতে যাব। এই সপ্তাহের পত্রিকাগুলোতে কি কি শিরোনাম আছে চলুন দেখে নেওয়া যাক। সাপ্তাহিক বাঙালির প্রধান শিরোনাম, বিএনপি ক্ষুব্ধ, অনেকেই নড়ে চড়ে বসছেন, 2 মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল। আমেরিকায় নিহত 16, আহত কয়েক ডজন, 2025 এলো রক্ত ও আতঙ্ক ছড়িয়ে। সাপ্তাহিক দেশ তার প্রধান শিরোনাম, আসছে বিপ্লবী সরকার, মার্চ ফর ইউনিটি করবে ছাত্ররা, অতি কথন থেকে সৃষ্টি হচ্ছে বৈষম্য, সচিবালয়ে আগুন, সরষেই ভূত, নীরব কেন সরকার। সাদা কালোর প্রধান শিরোনাম, শঙ্কা কাটছে না বিএনপির, সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার, আমি রাজনীতিতে নাক গলাবো না। ঠিকানার প্রধান শিরোনাম, 2025 নির্বাচন নিয়ে সংশয়, প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে সরকার, দ্রুত নির্বাচনে এক হচ্ছে বিএনপি ও মিত্ররা। প্রবাসের প্রধান শিরোনাম, নতুন বছরে নয়া মোড়কে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, বিশ্বের সামনে নানা চ্যালেঞ্জ। এরকমই বলা যেতে পারে যে সংবাদপত্রগুলো একই রকম শিরোনাম করেছে এই সপ্তাহে। তো আমরা প্রথমেই আমেরিকা প্রসঙ্গে দৃষ্টি দিতে পারি। বিশেষ করে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন একেবারে সন্নিকটে, সেই দিন 20 জানুয়ারি। তো তার সামনে অনেকগুলি চ্যালেঞ্জ। ট্রাম্পের দায়িত্ব গ্রহণ নিয়ে নাগরিকদের মধ্যে অনেক রকমের চিন্তা, সংশয়, উচ্ছ্বাস সব মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা তৈমুর তুষারের কাছে যাব এই প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি যেটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ক্ষমতার পালাবদল, এটি কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক রাষ্ট্র ক্ষমতায় সরকারের পরিবর্তনের দিকে কিন্তু সারা বিশ্বের মানুষেরই নানান ধরনের সম্পৃক্ততা, আগ্রহ এবং উৎসাহ থাকে। এটির একটি বড় কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নানা ধরনের সম্পর্ক রয়েছে বিশ্বজোড়া। তো এদিক থেকে আপনি ঠিকই বলেছেন যে হ্যাঁ, এটি নিয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ আছে। বিশেষত নির্বাচনের সময়ে যখন ক্যাম্পেইন ছিল, ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের দিকে খুব বড় একটি ক্যাম্পেইনের পার্ট ছিল এটা, যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অর্থনৈতিক অবস্থার একটি বড় পরিবর্তন আনার চেষ্টা করবেন। এটির মধ্যে আপনি দেখেন উনি কিন্তু তার ঘোষণাতে বারবার বলেছেন যে এই যে আমরা জানি যে গ্রোসারিগুলোতে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, উনি কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনের সময় বলেছিলেন যে এগুলোকে উনি কমিয়ে নিয়ে আসবেন। তো এই যে একটি ব্যাপার, এটি কিন্তু এখন ওনার সামনে একটি চ্যালেঞ্জ আকারে দেখা দিবে। মানুষ কিন্তু আসলেই খুব আগ্রহ নিয়ে আছে যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে তার যে অঙ্গীকারগুলো ছিল, যে ঘোষণাগুলো ছিল, সেগুলো আসলে কতটা বাস্তবায়ন করতে পারেন। এটি কিন্তু একটি বড় বিষয়। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর অভিবাসী এসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে। তো ট্রাম্পের কিন্তু একটি ঘোষণা আছে, অভিবাসী নীতি উনি নতুন করে ভাবছেন, নতুন করে উনি দেখবেন। এটি নিয়েও কিন্তু এইখানকার যারা অভিবাসী এবং সারা বিশ্বের যারা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান নিজেদের ভাগ্যের অন্বেষণে, তাদের মধ্যেও কিন্তু এটি একটি বড় বিষয় হয়ে দেখা দিবে। এবং আপনি আরেকটি বিষয় খেয়াল করেন, ট্রাম্পের যে অঙ্গীকারগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে উনি চাঙ্গা করবেন, এগুলোর মধ্যে কিন্তু প্রতিবেশী দেশ আপনি দেখেন কানাডার সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনেকগুলো সম্পর্কের বিষয় আছে। কানাডার সঙ্গে তেলের যেই সম্পর্ক, বাণিজ্যের যে সম্পর্ক, এইগুলোতে কিন্তু ট্রাম্প প্রশাসন করারোপ, এই বিষয়গুলো কিন্তু একটি ঘোষণা আছে। তো এখন আমাদের কাছে দেখার বিষয় যে উনি ক্ষমতা গ্রহণের পরে প্রশাসন যখন ফাংশন করতে শুরু করবে, সেই অঙ্গীকার অনুযায়ী কতটুকু বাস্তবায়ন হয় এবং আসলেই উনি মার্কিনীদের জন্য কতটুকু অর্থনৈতিক ব্যবস্থা বলেন বা এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে উনি ঘোষণা দিয়েছিলেন, সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারেন। এবার বছর শুরু হয়েছে আমেরিকায় একটি দুঃসংবাদ দিয়ে,
সেটি হচ্ছে নিউ অরলিন্সে জঙ্গি হামলায় নিহত 14। জঙ্গি হামলায় বলা হচ্ছে হামলা হয়েছে এবং 31st নাইটে যখন মানে একেবারে নির্বিচারে মানে আকস্মিকভাবে গাড়ি চালিয়ে হত্যা করা হয়েছে এবং গাড়ি থেকে নেমেও গুলি করে কয়েকজনকে হত্যা করা হয়েছে। এমন একটি ঘটনা, এটি গোটা আমেরিকার মানুষের জন্য এটি নতুন করে আরেক দুশ্চিন্তার জন্ম দিয়েছে যে এইভাবে হত্যাকাণ্ড ঘটছে। কিছুদিন আগে আপনি জানেন যে আমেরিকায় একটি ট্রেনে একজনকে একটা নারীকে গায়ে আগুন জ্বালিয়ে জীবন্ত অবস্থায় তিনি পুড়ে মারা গেছেন। এই বিষয়গুলো সম্পর্কে কি মনে হয় আপনার? আসলে দেখুন, এই যে যে ঘটনাটা বললেন যে 31st নাইট, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মানুষ যখন একটি উৎসব মুখর পরিবেশে ছিল বা উদযাপনের প্রস্তুতির মধ্যে ছিল, উদযাপনের মধ্যে ছিল, সেই সময়ে এভাবে নির্বিচারে গাড়ি চাপা দিয়ে এবং গুলি করে যে হত্যার ঘটনাগুলো, 16 জন মানুষ মারা গেল, এটি তো আসলে যে কোনো মানুষ, যে কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষকে কিন্তু বিচলিত করে। এই ধরনের ঘটনাগুলো সমাজের জন্য খুবই একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকে এবং এই ঘটনাগুলো আসলে আমরা চাই না কোনোভাবে ঘটুক, কিন্তু বাস্তবতা হলো যে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন সময়েই ঘটে এবং এই যে 31st নাইটে যেই হামলার ঘটনা, এইটার পেছনে কিন্তু আবার বলা হচ্ছে যে একটি ইসলামী জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে এবং আপনি জানেন যে অতীতেও এই ধরনের হামলার ঘটনা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে এবং এইটা কিন্তু যেই সমাজের, উনি যেই ধর্মের অনুসারী হন, সেই ধর্মের মানুষের জন্য, মানুষের গোটা বিশ্বের মানুষের মধ্যে কিন্তু একটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এবং এই যে একটি দৃষ্টিভঙ্গি, আপনি হয়তো এই যে ইসলামিক স্টেটের সমর্থক হিসেবে আপনি কাজটি করলেন, কিন্তু পুরো ইসলাম ধর্মের অনুসারীদের জন্য কিন্তু একটি নেতিবাচক আবহ তৈরি করে যে সারা বিশ্বের মানুষ কিন্তু তখন আপনার দিকে একটু হলেও সন্দেহের দিকে তাকাবে। তো আমরা চাইবো যে এই ধরনের ঘটনাগুলো, অমানবিক ঘটনাগুলো, নির্মম ঘটনাগুলো যেন আর আমাদের সমাজে, এবং খুব ভালোভাবে তদন্ত হওয়া প্রয়োজন। কারণ উন্নত পশ্চিম বিশ্বে কিন্তু এক ধরনের বিকারগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। তারা নানানভাবেই পথ চলতে চলতে মানুষকে হত্যা করে, যে কোনো জায়গায় গিয়ে মানুষকে হত্যা করে। এটি আসলে যে কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করার আগে আসলে খুব খুব গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। একদম আপনি ঠিক বলেছেন যে আসলেই এটি দেখা যায় যে যথাযথ তদন্তের আগেই কিন্তু অনেক সময় দেখা যায় গণমাধ্যমে একটি ট্রায়াল হয়ে যায়, তাকে একটা পক্ষের কিনা এটা একটা প্রশ্ন তুলে দেওয়া হয়, বিশেষ করে তার ধর্মীয় পরিচয়টাকে সামনে নিয়ে আসা হয়। তো এটি এক ধরনের প্রবণতা আছে এবং উন্নত বিশ্বে আপনি যেটা বলছিলেন যে মানসিক বিকার, এটি কিন্তু প্রচুর মানুষের মধ্যে নানান ধরনের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলোর কারণে মানুষ কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে স্কুলে গিয়ে বাচ্চাদের গুলি করে হত্যার ঘটনা ঘটেছে, শপিং মলে গিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তো এগুলো কিন্তু মানসিক বিকারের কারণেও অনেক সময় ঘটে থাকে। তো ফলে আমরা চাই যে এই প্রতিটি ঘটনার একদম সুনির্দিষ্ট তদন্ত হোক এবং আসলে কেন ঘটেছে, এটার পেছনে অন্য কোনো কিছু সম্পৃক্ত আছে কিনা, সেটার পরে যেন এই বিষয়গুলোতে আমরা আগেই যেন আমরা কোনো পক্ষ না নিয়ে ফেলি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে যেতে পারি। বাংলাদেশে অনেকগুলি বিষয়, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন ঘটনার, নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন চিন্তা, এই সব কিছু নানা ঘটনার কারণে আসছে এবং সংবাদপত্রগুলো টানা, প্রবাসের সংবাদপত্রগুলো টানা বাংলাদেশের ঘটনাকেই ব্যানার হেডলাইন করছে এবং এটি শুরু হয়েছে আমি বলবো যে গত 6 মাস না 1 বছর ধরে। এখানে প্রত্যেকটা সংবাদপত্রের প্রতি সপ্তাহের প্রধান শিরোনাম করার মতো খোরাক এখানে রয়ে গেছে। যেমন আজকে আমরা যেটি প্রধান শিরোনাম পড়ছিলাম, 2025 নির্বাচন নিয়ে সংশয়। আমরা রাজনৈতিক দলের প্রসঙ্গে একটু পরে যাব। 2025 নির্বাচন নিয়ে সংশয় এবং নির্বাচন নিয়েই সবগুলি পত্রিকার প্রধান শিরোনাম। এ বিষয়ে কি বলবেন আপনি? আসলে দেখুন, বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রবাসের পত্রিকাগুলোতে হেডলাইন হচ্ছে, লিড রিপোর্ট হচ্ছে, এইটার বড় কারণটা কিন্তু আপনি দেখেন যা প্রবাসে বাংলাদেশিরা যেখানেই থাকুক তাদের কিন্তু মাথায় বাংলা কাগজগুলো যারা করে তাদের মাথায় কিন্তু বাংলাদেশটা থেকে যায়, তাদের হৃদয়ে বাংলাদেশ থাকে। তো ফলে তাদের বাংলাদেশের যে কোনো বিষয়ে তাদের কনসার্নটা থাকা স্বাভাবিক। এখন 2025-এর যে নির্বাচন, এটি খুব স্বাভাবিক কারণেই এখন খুবই আগ্রহের বিষয় মানুষের, কারণ
কারণ আপনি জানেন যে বাংলাদেশে বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হয়নি, মানুষ ঠিকভাবে ভোট দিতে পেরেছে কিনা সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এটির ধারাবাহিকতায় একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যখন গত 5 আগস্টে সেইখানে সরকার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে। তো সেই বাস্তবতায় কিন্তু একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কনসার্নটাই থাকে তারা একটি নির্বাচনমুখী সরকার, তাদের মূল কাজটা হলো নির্বাচনের মধ্যস্থতা করা। আপনি আপনার মূল একটা কাজ হলো নির্বাচনকে আপনি আয়োজন করবেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, ক্ষমতা তুলে দিবেন, এটি তো এই কারণে এখন বাংলাদেশের মূল আলোচনা 2025-এ নির্বাচন হবে কিনা, এটি কিন্তু এসেছে মূলত নির্বাচন কবে হবে, নির্বাচনী রোডম্যাপ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু উনি একটি সময়ের কথা বলেছিলেন যে 1 বছরের মধ্যেই উনি একটি নির্বাচন দিতে পারেন, কিন্তু পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওনার একটি বক্তব্যের পরে কিন্তু এই কনফিউশনটা আবার তৈরি হয়েছে, কারণ তার ভাষ্য অনুযায়ী 2026-এর মাঝামাঝিতেও যেতে পারে নির্বাচন। এইটির পরেই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মকাণ্ড করছে না, তো এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তো ফলে বিএনপির দিক থেকে কিন্তু নির্বাচন কবে হবে এইটি নিয়ে একটি সংশয় জানানো হয়েছে এবং তারা কিন্তু বারবার করে বলছে একটি নির্বাচনী রোডম্যাপ, এবং এই নির্বাচনী রোডম্যাপটা সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশন তারাও কিন্তু ঘোষণা করেনি এবং সরকারের দিক থেকেও ঘোষণা হয়নি। তো ফলে নির্বাচনী রোডম্যাপটা ঘোষণার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের নির্বাচন কবে হবে এটি নিয়ে কিন্তু সংশয়টা কাটবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকগুলি সংস্কারের প্রসঙ্গ রয়েছে, শুধুমাত্র যে প্রশাসনিক এবং বিভিন্ন কাঠামো সংস্কার তাই নয়, প্রধান যেখানে সংস্কার নির্বাচন কমিশন যে সংস্কার, সেই সংস্কার করতেও নির্বাচন কমিশন সংস্কার কমিটির যিনি প্রধান বদিউল আলম মজুমদার, তিনি সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে সেই সংস্কারের পুরো কার্যক্রম সম্পন্ন হতে বেশ খানিকটা সময়টা বাকি। এই যে সময়ের যে প্রসঙ্গটা আসছে, এইটা কিন্তু যৌক্তিক সময় দিতে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কিন্তু আপত্তি জানায় নাই। আমি যতটুকু প্রত্যেকটি রাজনৈতিক দলের বিবৃতিগুলো ফলো করার চেষ্টা করি, প্রত্যেকটি রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময়টা দিতে, যৌক্তিক শব্দটা তারা বলছে। এবং এই ক্ষেত্রে দেখুন, সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটি কিন্তু চলবে। সংস্কার আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা 10 বছর ক্ষমতায় থাকার পরেও, যেইটা যদি কথার কথা ধরে নেই যে যদি আপনি 10 বছর সময় দেন, তারপরেও যদি সংস্কারের কোনো একটা ফর্মুলা তারা দেয়, এটি যে চিরস্থায়ী হবে বিষয়টা এমন নয়, সেটিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের প্রয়োজন হবে এবং এটি কিন্তু পরবর্তীতে আবার মানুষের চাহিদা অনুযায়ী জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এটিকে আবার পরিবর্তন করতে হবে। তো ফলে সংস্কারের জন্য বিভিন্ন বিশ্লেষকরা, রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বলছে যে যেই সংস্কারটুকু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ তার ভোট প্রয়োগ করবে, তার ভোটাধিকার প্রয়োগ করবে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এইটুকু সংস্কারের জন্য 6 মাস যথেষ্ট সময়। এটি কিন্তু একাধিক রাজনৈতিক দলের বক্তব্য থেকে এসেছে। দিন শেষে জনগণ তার নির্বাচিত প্রতিনিধি হবে কিন্তু রাজনৈতিক দলগুলোই। রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও কিন্তু তাদেরকে খুব দ্রুততার সঙ্গে করতে হবে। এখন যদি বিষয়টা এরকম হয় যে কোনো একটি পক্ষ রাজনৈতিক দল গঠন করবে, সেই কারণে আপনি অপেক্ষা করবেন, তার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শেষ হবে, তারপর আপনি নির্বাচন দিবেন, সেটি আবার কিন্তু ভিন্ন আলাপ। কিন্তু যথাযথ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এরকম একটি ভোটের পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে 6 মাস যথেষ্ট সময়। তো ফলে আমার কাছেও এইটা মনে হয় যে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংস্কারের সময়সীমাটা নির্ধারণ করা ভালো হবে জাতির জন্য। এমনি কার্যক্রম যতদূর অগ্রসর হচ্ছে, যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে কি মনে হয়? অনেকের মধ্যে অনিশ্চয়তা রয়েছে, অনেকভাবে পত্রিকা, যেমন একটু আগে একটি শিরোনাম পড়ছিলাম, বিপ্লবী সরকারের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, কিংবা সেরকমটা হতে যাচ্ছে কিনা, এই ব্যাপারে কি মনে হয় আপনার? আসলে দেখুন, মানে বাংলাদেশে 5 আগস্টে একটি বড় ঘটনা ঘটে গেছে নিঃসন্দেহে, এবং এটি কিন্তু জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই ঘটেছে। বিপুল সংখ্যক মানুষ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে, তারা রাস্তায় নেমেছে বলে সরকারের পতন হয়েছে। এটি একদম মানে দিবালোকের মতো সত্য। কিন্তু সমস্যা হলো যে এই পতনের পরে এই যে রাষ্ট্রটা কারা চালাবে
এই বন্দোবস্তটা করার জন্য কিন্তু এটার জন্য কিন্তু আপনার জাতীয় ঐক্যমত্য দরকার। তো এই ঐক্যমত্যের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে তারা কাজ করে এসেছে, তারা বারবার ভোট করেছে, তাদের একটা স্টেক আছে। এর বাইরে কিন্তু ছাত্ররা যাদের নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সঙ্গে তো পরবর্তীতে গিয়ে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। তো ছাত্রদের দিক থেকে কিন্তু এই বিপ্লবী সরকারের কথাটা বলা হচ্ছে। তো যদি বিপ্লবী সরকার আপনি গঠন করতে চাইতেন, এটি কিন্তু আপনার সরকার পরিবর্তনের পরপরই করতে হতো। আপনি পৃথিবীতে একটি উদাহরণও দেখাতে পারবেন না যে এখানে হচ্ছে বিপ্লবের এত লম্বা সময় পরে গিয়ে আপনি বিপ্লবের প্রোক্লেমেশন ঘোষণা করবেন। তো সেটি কিন্তু এই যে সময়টা যেটি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে বিএনপি বা বিএনপি সমমনা দলগুলো বা বামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু এই মুহূর্তে আর বিপ্লবী সরকারের গঠনের সঙ্গে একমত পোষণ করছে না। তারা চাচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, তারা চাচ্ছে যে এই সংবিধানকেই সেটা পরিবর্তন হোক, সংস্কার হোক করে একটা ধারাবাহিকতা রক্ষা করে যেন পরবর্তীতে একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়। তো বিপ্লবী সরকারের যে আলাপটা আছে এটি আসলে শেষ পর্যন্ত বাস্তবে আসবে কিনা সেটি সময়ের সঙ্গে বোঝা যাবে। আরেকটি খবর আছে, সেটি হচ্ছে আমরা ঢাকার পত্রিকাগুলোতেও দেখছি, এখানকার পত্রিকাগুলোতেও আছে, সরকার এবং জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। এই ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে? এটি অবশ্য একটি প্রবণতা বাংলাদেশে খেয়াল করা যাচ্ছে। সরকারের সঙ্গে জামাতের দূরত্ব হয়েছে কিনা এটি প্রশ্ন সাপেক্ষ, কিন্তু বিএনপির সঙ্গে তাদের আমরা প্রকাশ্যে এক ধরনের বাহাস দেখতে পাচ্ছি। তারা কিন্তু একে অপরকে নানান বিষয়ে প্রশ্ন করছে। বিএনপির কর্মকাণ্ড, জামাতের দিক থেকেও অভিযোগ তোলা হচ্ছে। এই আলাপগুলো কিন্তু প্রকাশ্যে আসছে। প্রকাশ্যে যেটা এসেছে, বিএনপির সঙ্গে জামাতের একটি দূরত্ব দেখা যাচ্ছে। এই দূরত্বটার যদি আপনি দেখেন যে জামাতের সঙ্গে কিন্তু এই যে এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এদের সঙ্গে কিন্তু একটি সুসম্পর্ক বিরাজ করছে এবং তারা কিন্তু যে কোনো বিষয়ে একটি কমন টোনে কথা বলছে, তাদের কথার মধ্যে কিন্তু মিল পাওয়া যায়। কিন্তু বিএনপির সঙ্গে তাদের কিন্তু একটা দূরত্ব দেখা যাচ্ছে এবং বিএনপি বারবার করেই নির্বাচনের দিকে তারা গুরুত্ব দিচ্ছে এবং তারা চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। তো সরকারের সঙ্গেও কিন্তু বিএনপির এক ধরনের দূরত্ব আছে। কিন্তু বৈষম্য বিরোধীদের সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহে, বিশেষ করে 31 তারিখে ছাত্ররা যখন সরকারের সঙ্গে আলাপের মধ্য দিয়ে তাদের প্রোক্লেমেশন থেকে সরে আসলো, তখন কিন্তু মনে হয়েছে যে সরকারের সঙ্গে তাদের যেই দূরত্বের কথা শোনা যাচ্ছিল সেটি আপাতত আবার হয়তো একটু সমাধান হয়েছে এবং তারা কাছাকাছি আসতে পেরেছে। এই প্রসঙ্গ নিয়ে আরেকটু কথা যেতে চাই, সেটি বিএনপির মধ্যে দুই ধরনের চিন্তা আছে। একটা ধরন হয়তো জামাত ইসলামের অনেক বিরোধিতা করছে, তাদের সম্পর্কে সমালোচনা করছে। আরেকটা অংশ কিন্তু তারা সমালোচনা করছে না, বরং বিএনপির মধ্যে এই ব্যাপারে দ্বিধাবিভক্ত আর কি। এটি কিন্তু আপনি দেখেন বিএনপিকে, জামাত নিয়ে বিএনপির মধ্যে কিন্তু বরাবরই দুই ধরনের মত অনেক দিন ধরেই ছিল এবং এটি যখন 4 দল গঠন হয়, 4 দল গঠন করে যখন তারা সরকার গঠন করেছে একসঙ্গে, তখনও কিন্তু জামাত প্রশ্নে বিএনপির মধ্যে দুই ধরনের মতবাদ ছিল। সেটি হয়তো এখনো আছে। সেটি মানে জামাতের ঐতিহাসিক ভূমিকার কারণে এক ধরনের দূরত্ব তৈরি হয়, বা জামাতের যে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, সেটির প্রতিও কিন্তু বিএনপির আধুনিক প্রজন্মের নেতাকর্মীদের কতটুকু সমর্থন আছে সেটিও একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করেন যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল একসময় খুবই শক্তিশালী একটি ছাত্র সংগঠন হিসেবে ছিল। তো ওই জায়গাটিতে কিন্তু ছাত্রদল যেতে চায় এবং এই যে একটি আধুনিক বিজ্ঞান মনস্কতার দিকে তারা হয়তো যাত্রা শুরু করতে চায়। এই বিবাদটা তারা বিভিন্ন সময় হয়তো ইস্যু ভিত্তিক একসঙ্গে হয়, আবার এই বিবাদটা থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা খেয়াল করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি বলছেন। দিন শেষে তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জামাতের কথার বাইরে, জামাত যে ধরনের বক্তব্য দিচ্ছে, তারেক রহমান কিন্তু তার বাইরে অবস্থান নিয়েছেন। উনি কিন্তু অলরেডি সেদিন দেখলাম যে বিএনপির প্রোগ্রামে উনি কিন্তু বলেছেন যে এই যে উপদেষ্টারা আছেন তারা যদি আসলে নির্বাচনের তারিখ ঘোষণায়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় গড়িমসি করেন বা অস্বস্তি বোধ করেন, তাহলে এটা কিন্তু জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। তো কিন্তু এটি ক্ষেত্রে কিন্তু জামাত কিন্তু আবার উল্টো কথা বলছে। জামাত কিন্তু বলছে যে আগে প্রয়োজনীয় সংস্কার, এরপরে নির্বাচন। তো
তো ফলে আমার কাছে মনে হয় যে বিএনপিতে ভিন্ন মত থাকলেও দিন শেষে বিএনপির দায়িত্বশীল নেতা যেই বক্তব্য দিবেন সেটিকেই বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য বলে আমরা মনে করব। কোনো একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকার থেকে এখানকার একটি পত্রিকা বলছে যে জেনারেল ওয়াকার বলেছেন আমি রাজনীতিতে নাক গলাবো না। আর দ্বিতীয়ত হচ্ছে জেনারেল ওয়াকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, এটি একটি বড় খবর ছিল কয়েকদিন আগে। এটি নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা, অনেক রকমের, বিশেষ করে বাংলাদেশে জল্পনা কল্পনা যতখানি হয় প্রবাসে তার দ্বিগুণ তিনগুণ হয়। প্রবাসে বাংলাদেশের ছোট্ট একটি ঘটনা এখানে কিন্তু অনেক বড় ঘটনা হিসেবে রূপ নেয়। আর এখানে জল্পনা কল্পনার পাশাপাশি এখানে বাংলাদেশে যে কথাটি মানুষ বলতে পারে না কিংবা বলতে সংশয় প্রকাশ করে, এখানে কোনো সংশয় নেই, এখানে স্পষ্টভাবে অনেক কিছু বলে দেওয়া যায়। তো আপনার কি পর্যবেক্ষণ বিএনপি নেত্রীর সঙ্গে জেনারেল ওয়াকারের দেখা করার প্রসঙ্গে? দেখুন, আসলে যেহেতু দুই পক্ষ এবং উনি যখন দেখা করেছেন বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে বা আমরা সাংবাদিক হিসেবে খোঁজ নিয়ে যতটুকু পেয়েছি স্বাভাবিক সৌজন্যতা বা চা নাস্তা যেটা বলি এটার পরে কিন্তু সেনাপ্রধান কিন্তু খালেদা জিয়ার সঙ্গে 1-to-1 কথা বলেছেন। সেইখানে বিএনপির দিক থেকেও কেউ উপস্থিত ছিলেন না এবং এদিক থেকে সেনাবাহিনীর দিক থেকেও কেউ উপস্থিত ছিলেন না। ফলে এক্স্যাক্টলি কি আলাপ হয়েছে এটা কিন্তু আসলে আমরা কেউ যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের কেউ একজন আনুষ্ঠানিকভাবে শেষ না করবেন, উপস্থাপন না করবেন, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না। তবে হ্যাঁ, এটি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে এটার যৌক্তিক কারণ আছে, কারণ বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং তারা কিন্তু ক্ষমতা দখলেরও ঘটনা ঘটেছে। তো ফলে এটি নিয়ে মানুষের মধ্যেও বা আলোচনা থাকবে, খুব স্বাভাবিক। তো এটির আপনি জানেন যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, উনি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বিদেশে যাবেন। তো অনেকে বলার চেষ্টা করছেন যে হয়তো সেই সৌজন্য সাক্ষাতের দিক থেকে যাবেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে আবার মনে করেছেন যে সেনাপ্রধান হয়তো কোনো রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন এবং যেই বার্তা হয়তো খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান যিনিও বিদেশে অবস্থান করছেন তার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসবে। তো এই কারণেই হয়তো আলোচনাটা নানামুখী পাকা। ধন্যবাদ তৈমুর তুষার। আমরা শুনছিলাম আপনার বিশ্লেষণ এবং সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই সপ্তাহের সংবাদপত্রের যেসব খবর, সেই খবর, গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা শুনলাম নানা রকমের আলোচনা। আমরা শেষ করব আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে এই সময়ে চ্যানেল আইতে, এই যে অনুষ্ঠান উত্তর আমেরিকায় প্রকাশিত সংবাদপত্রের এই সপ্তাহ নিয়ে। সবার জন্য শুভকামনা।